আজ এখন যে প্রোগ্রামিংয়ের যে পঞ্চম যে অধ্যায়টি দেখাবো, তো এই অধ্যায়ের বিষয়ে এই অধ্যায়ের ভিতরে ভাইয়া খুবই কম রেখেছি, বুঝেছো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় গেলেও এগুলা পেয়ে যাবে, তো এগুলা একটা সমাধান করে দেবে, একটার সাথে 10টা সমাধান হয়ে গেছে, বুঝেছো। তো তাহলে চলো আমাদের এই ক্লাসটা শুরু করে দিই। টপ এমসিকিউ গুলা, এখানে টপ এমসিকিউ আছে, বুঝেছো, খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রথম এমসিকিউটার দিকে একটু লক্ষ্য করো চাই, যে কম্পিউটার কোন ধরনের ভাষা বুঝে, কম্পিউটার যে যন্ত্র আছে না, সো এটা মূলত কোন ধরনের ভাষাটা বুঝে, বুঝেছো। সো এখানে লেখা আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপর আছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, তারপর আছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর আছে যে কাস্টমাইজ ল্যাঙ্গুয়েজ। কাস্টমাইজ ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা মূলত যে কম্পিউটারে কি করে না, কম্পিউটার যেটা আছে যে যন্ত্রটা সেটা মূলত এই ধরনের ভাষা বুঝে না। তারপরে আছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা মূলত এই যে কম্পিউটারটা কি করে সে বুঝতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষাটা মূলত কম্পিউটারে একটা নিজস্ব ভাষা, বুঝেছো। তোমরা তো বাইনারিতে যে পড়েছো না, যে বাইনারিতে কি রয়েছে যে 0 1 1 0 1 1, তো এগুলা কিন্তু কি করে, এগুলা মূলত এই যে কম্পিউটারে বুঝে, বুঝেছো। এই ভাষাটা মূলত কি করে, এই ভাষাটা মূলত কম্পিউটার বুঝে, বুঝাবো তোর। তারপরে তারপরে আছে যে কি স্পোকিং ল্যাঙ্গুয়েজ। স্পোকিং ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষাকে মানে কি, ধর মুখের ভাষা। এই যে আমি বাংলা ভাষার কথা বলতেছি না, সেটা মূলত স্পোকিং ল্যাঙ্গুয়েজ মানে মুখের ভাষা, বুঝেছো। মুখের ভাষা অনেক ধরনের আছে, যে আরবি, ইংলিশ, তারপরে কি এই যে উর্দু, এগুলো আছে। এগুলো মূলত কি করে না, এগুলো মূলত এই কম্পিউটারটা বুঝে না, মানে আন্ডারস্ট্যান্ড করে না। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাই কিন্তু বুঝে না, কম্পিউটারটা কি করে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজও বুঝে না। মূলত বুঝে কি এই মেশিন ভাষাটা, কি বুঝে এই মেশিন ভাষাটা। এটা মূলত কি, এটা হলো মূলত ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বুঝেছো, কম্পিউটার ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এইটা। তো আশা রাখি এটা বুঝেছো, যে প্রথমটি। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা কি 0 1 0 1 0 1, তো এগুলা এগুলা বাইনারিতে তোমরা পড়েছো। এই যে 2 নম্বরে দেখো, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কোন ভাষায় লিখিত প্রোগ্রামগুলা কম্পিউটার কি করতে পারে, জাস্ট সরাসরি বুঝতে পারে। সেখানে আছে যে মেশিন ভাষা, একটু আমি আগে বলেছি যে মেশিন ভাষা কি করতে পারে, মেশিন ভাষাগুলা এই যে কম্পিউটার কি করতে পারে, কম্পিউটার সরাসরি বুঝতে পারে, মানে কম্পিউটারটা মেশিন ল্যাঙ্গুয়েজটা পাঠাও কম্পিউটার কাছে, সে ওটাই বুঝে যাবে, এখানে কোনো কিছু করা লাগবে না। কারণ কম্পিউটারের যে সিপিইউটা আছে না, সো এটা মূলত এই যে ভাষাগুলো আছে না, সো বাইনারি যে 0 1 0 0 1 0, সো এগুলো মূলত সে কি করতে পারে, সহজেই সে বুঝে নিতে পারে, বুঝেছো। তারপরে লেখা আছে যে হাই লেভেল, এই যে হাই হাই লেভেল ভাষা, হাই লেভেল ভাষা কিন্তু কি করে না, হাই লেভেল ভাষাটা কম্পিউটার বুঝতে পারে না, বুঝেছো। হাই লেভেল ভাষা কি বলতে পারে না, কম্পিউটার বুঝতে পারে না। তারপরে আছে যে অ্যাসেম্বলি। হাই লেভেল ভাষাগুলো মূলত কি, হাই লেভেল ভাষাটা মূলত কি চিনো, এই যে হাই লেভেল ভাষাটা হলো সি, তারপরে সি প্লাস প্লাস, তারপরে সে এ বি এ, আচ্ছা। সো এইগুলো মূলত কি, এগুলো মূলত হাই লেভেল ভাষা, বুঝেছো। তারপরে লেখা আছে যে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিটা এই যে হাই লেভেল ভাষাটা কি হচ্ছে, হাই লেভেল ভাষাটা কম্প্রোমাইজ কম্প্রোমাইজ ছাড়া কিন্তু এই ভাষাটা কি করতে পারে না, এই যে কম্পিউটারটা তার আয়ত্তে নিতে পারে না, বুঝেছো। সো এটা মূলত কম্পাইলারের কাজ, কম্পাইলারের কাজ। সো এটা মনে রাখবে। হাই লেভেল ভাষা কিন্তু এগুলো কিন্তু উদাহরণ, এগুলোর জন্য আছে যে সি, এই ভাষাটা কোন ভাষার উদাহরণ, সো এটা যে সি প্লাস প্লাস, এটা কোন ভাষার উদাহরণ, বলবে হাই লেভেল ভাষা। তারপরে দেখো যে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা কি, অ্যাসেম্বলি ভাষা যেটা আছে সেটা হলো, ধরো এই যে এটা কিন্তু কি করবে না, এটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। অ্যাসেম্বলি ভাষা হলো এ ডাবল ডি ডি এর, তারপরে এই যে এম ও বি মুভ, তারপরে এস ইউ বি। সো এই যে ভাষাটা আছে সেটা মূলত কি করতে পারে না, সেটা মূলত এই তোমার কম্পিউটারটা কি করতে পারে না, কম্পিউটারটা সে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না। এই যে তৃতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা যেটা আছে যে হাই লেভেল কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি অন্তর্ভুক্ত। তৃতীয় লেভেল ভাষা যেটা আছে, তৃতীয় প্রজন্মের ভাষা যেটা আছে সেটা হলো হাই লেভেল প্রোগ্রামের কি, সরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত, ইনক্লুড, বুঝেছো। যে এই যে আমি তো লিখেছি যে জায়গা, সে জায়গা আমি তোমাদেরকে এই মেশিন ভাষাটা বুঝিয়ে দিই। মেশিন ভাষাটা বুঝিয়ে, মেশিন ভাষাটা আসলে কি, মেশিন ভাষাটা হলো তোমাদের এই যে 1 0 1 0 1 0 1 0, এটাই মূলত মেশিন ভাষা, বুঝেছো। তারপরে আছে যে 1 1 0 0 1 1 0 0, সো এটা মূলত মেশিন ভাষা, বুঝেছো। এগুলো বাইনারিতে পড়েছো।
আশা রাখি। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এই যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম, এই যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এই যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কি হতে পারে, কম্পিউটার কি করে সরাসরি বুঝতে পারে। এই যে সি, সি হলো কি, সি হলো এটা যে প্রোগ্রামিং এর একটা ভাষার নাম সি। সো এই সি এর জনক কে? সি এর জনক হলো যে এই যে ডেনিস রিচ, ডেনিস রিচ। সো এই ব্যক্তি হলো কি, এই ব্যক্তি হলো এই যে সি এর ভাষার জনক, বুঝেছো? সি এর ভাষার জনক কে? ডেনিস, যে ব্যক্তি আছে, সো এই ব্যক্তি হলো কি, এই ব্যক্তি হলো তোমার সি এর জনক। সো তিনি কি করেছিলেন 1972 সালে বেল ল্যাবের কি করেছিলেন, বেল ল্যাবের সি এর ভাষা তৈরি করেন, বেল ল্যাবে সি এর ভাষা তৈরি করেন। কে করেন? এই যে ডেনিশ ব্যক্তি। তাহলে এটা সঠিক উত্তর হবে প্রথমটা। এই যে বিল গেটস, আমরা সবাই জানি যে বিল গেটস হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বাট এটা নিয়ে অত মাথা কামাতে হবে না, বুঝেছো? তো তোমরা জানো বিল গেটসকে। তারপরে আছে যে লেডি এডা অগাস্টা যে ব্যক্তি আছে, সেটার সাথে তো আমরা খুবই পরিচিত, যে এডা লাভলেস। সে হলো যে প্রোগ্রামিং এর জন্য, বুঝেছো? বাট এই যে সি যে ভাষাটা আছে, সেটা কিন্তু তিনি কি করে নাই, সেটা কিন্তু তিনি এটার কোনো ব্যাখ্যা দেন নাই। সো এটার জন্য কিন্তু তিনি নয়। তারপরে আছে যে এই যে ব্রান স্টোস্টাফ যে ব্যক্তি আছেন, সো তিনি কিন্তু কি করেন নাই, তিনিও এই যে সি এর জনক নাই। এই যে এই ব্যক্তি আছেন, যে ব্রান স্টোস্টাফ যে ব্যক্তি আছেন, তিনি কিন্তু এই যে জনক, আমরা একটু আগে পড়েছি, এই যে সি প্লাস প্লাস, এর জনক। ধরো তোমার পরীক্ষা আসছে, সি প্লাস প্লাস এর জনক কে? বলবে যে ব্রান স্টোস্টাফ, বুঝেছো? তাহলে আমরা তিনটা সলিউশন করে ফেললাম। তারপরে আছে যে 4 নম্বর, দেখো 4 নম্বর আছে যে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং যে ভাষাটা আছে, সো এটা মূলত সর্বনিম্ন স্তর কোনটি? এটা কিন্তু পার্ট আছে, বুঝেছো? সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যেটাকে বলে কি, যেটাকে বলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেটা কি সংক্ষিপ্ত রূপ হলো যে এই ধরো 1GL। সো এটাই মূলত কি, এটাই মূলত ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা মূলত এভাবে আসতে পারে, ফার্স্ট ধরো তোমার ফার্স্ট, তারপরে জেনারেশন কিন্তু ইংলিশে পুরোভাবে লিখে আসতে পারে, তারপরে কি এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে জায়গা কম তাই লিখে দিচ্ছি না, সেটা তুমি বুঝে নিবে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এভাবে আসতে পারে, বুঝেছো? তাহলে এই যে প্রোগ্রামিং ভাষা সর্বনিম্ন স্তর কোনটি? এই যে মেশিন ভাষা, বুঝেছো? মেশিন ভাষা কি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তা এই যে লেখা আছে যে এই যে এখানে কিন্তু 4টা এমসিকিউ সলভ হয়ে যাবে, 4টা। এটা হলো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে এটা হলো গিয়ে সর্বনিম্ন স্তর, বুঝেছো? তারপরে আছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা হলো যে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বুঝেছো? সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হলো যে অ্যাসেম্বলি ভাষা, বুঝেছো? তারপরে কি, তারপর আছে যে হাই লেভেল ভাষা। হাই লেভেল ভাষা হলো থার্ড জেনারেশন, ল্যাঙ্গুয়েজ। সো এগুলা হবে এই যে প্রথমটা দিয়েছি যে, তারপরটা হবে যে 2GL, এটা হবে যে এই যে অ্যাসেম্বলি ভাষার রূপ। তারপরে রয়েছে এই যে থার্ড 3GL, বুঝেছো? তারপরে যেটা রয়েছে যে হাই লেভেলের ভাষা, এই যে ভেরি হাই লেভেলের ভাষা, বুঝেছো? ভেরি হাই লেভেল ভাষা, মিস্টেক হয়ে গেছে, খালি হাই লেভেল ভাষা বলে ফেলছি। সো ফার্স্টটা হলো যে এই যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপর সেকেন্ডটা হলো যে অ্যাসেম্বলি যেটা আছে, সেটা হলো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপরে থার্ড যেটা আছে হাই লেভেল ভাষা, যেটা হলো যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তারপরে যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বুঝেছো? সো এগুলো আসলে খুবই চিন্তামুক্ত ভাবে দাগিয়ে দিয়ে আসবে, বুঝেছো? এগুলো মনে রাখবে। তাহলে এটা সঠিক উত্তর কিন্তু এই যে মেশিন ভাষা হলো সর্বনিম্ন স্তর, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে লেখা আছে যে ইন্টারপ্রেটার প্রোগ্রামকে, বা ইন্টারপ্রেটার প্রোগ্রামে কি করে, মূলত এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে, ইন্টারপ্রেটার প্রোগ্রামে মূলত কি করে। এখানে লেখা আছে যে অর্ধেক করে লাইন অনুবাদ করে, এটা কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামে কিন্তু কাজ নয়, সেটা কিন্তু কি করে না, অর্ধেক করে লাইনটা কি করে না, অনুবাদ করে না। আই হোপ তুমি বুঝতে পেরেছো। তারপরে কি রয়েছে, তারপরে একসাথে 5 লাইন অনুবাদ করে, কিন্তু এই যে এটা কিন্তু ইন্টারপ্রেটারের কাজ, বুঝেছো? ইন্টারপ্রেটার যেটা আছে সেটা কি করে, সেটা কিন্তু একসাথে প্রোগ্রামিং সবকিছু অনুবাদ করতে পারে, বুঝেছো? এই যে একসাথে 5 লাইন অনুবাদ করে, এটা হবে না। সো এটা ইন্টারপ্রেটারের কাজ। সরি, এখানে ভুল হয়েছে।
এখানে কিন্তু ইন্টারপ্রেটার আছে। ইন্টারপ্রেটার প্রোগ্রামের কাজ কি, মূলত ইন্টারপ্রেটার প্রোগ্রাম কি অথবা কাজ কি। এখানে লেখা আছে যে অর্ধেক অর্ধেক করে অনুবাদ করে, এটা কিন্তু পদ্ধতির মধ্যে পড়ে না, কিন্তু মেথডের মধ্যে পড়ে না। তারপরে লেখা আছে যে একসাথে 5 লাইন অনুবাদ করে। একসাথে 5 লাইন কিন্তু এই যে ইন্টারপ্রেটার যেটা আছে সেটা কিন্তু একসাথে 5 লাইন কি করতে পারে না, অনুবাদ করে না। ব্যাপারটা বুঝবা। তারপরে লেখা আছে কি একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে, একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে, সেটা হলো গা কম্পিলার। কম্পিলার কি করে, একসাথে সেই যে কম্পিউটার পুরো প্রোগ্রামটা কি করে, সে একসাথে লিড করে। আই হোপ আন্ডারস্ট্যান্ড। তারপরে লেখা আছে যে এটা হবে না, এটা হবে না। সো এই দুইটা কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামের কাজ নয়, তিনটাই কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামের কাজ নয়, তিনটাই কোর্স। তারপরে আছে যে এক লাইন করে অনুবাদ করে, এক লাইন করে অনুবাদ করে। সো এটা মূলত ইন্টারপ্রেটার প্রোগ্রামের কাজ, এক লাইন করে অনুবাদ করে। বুঝেছো? তুমি একটা লাইন লিখলে, সো এই লাইনটা কি করবে, এই লাইনটা কিন্তু তার এই ধরো তুমি এখানে লিখলে যে আমার সোনার বাংলা, এই লাইনটাকে সে কি করবে, এই লাইনটাকে সে অনুবাদ করার পরে আরেকটা লাইনে চলে যাবে যে আমি তোমায় ভালোবাসি। এতটুকু ক্লিয়ার? সো এই ইন্টারপ্রেটার প্রোগ্রামের কাজ কি, এক লাইন করে অনুবাদ করা। এই যে 5 নম্বর একটু খেয়াল, 6 নম্বর একটু খেয়াল করো, যে দেখো লেখা আছে প্রোগ্রামের একটি ত্রুটি, মানে প্রোগ্রামের ভুল, ত্রুটি মানে তো ভুল, তো সংশোধনের পদ্ধতিকে কি বলে? প্রোগ্রামের ত্রুটি, একটি ত্রুটি বা একটি ভুল সংশোধনের পদ্ধতিকে মূলত মেথডটাকে কি বলে? এই যে ইনোকোডিং। ইনোকোডিং কি, ইনোকোডিং হলো তথ্য নির্দিষ্ট করে কি করে, তথ্য নির্দিষ্ট করে নির্দিষ্ট কোডে রূপান্তর করে, এটাই মূলত যে এই যে ইনোকোডিং এর কাজ। বুঝেছো? তারপরে লেখা আছে যে অ্যামেন্ডিং। অ্যামেন্ডিং তো আমরা জানি যে ইংরেজি এটা ওয়ার্ড, সো সেটা হতো কি, সেটা হতো সংশোধন করা, বাট এটা কিন্তু প্রোগ্রামিং এর পরিভাষা নয়। আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু প্রোগ্রামিং এর পরিভাষা নয়। সো এই দুইটাই খরচ। তারপরে আছে যে ডিবাগিং। এই ডিবাগিংটা কি? ডিবাগিংটা হলো তোমার এই যে প্রোগ্রামের যে ইরোগুলো আছে না, সো এই প্রোগ্রামিং এর যে ইরোগুলো কি আছে, সো এগুলাকে একটু করে, এগুলাকে মূলত আইডেন্টিফাই করে, খুঁজে বের করে তারপরে কি সমাধান করাকে মূলত কি বলে, এই যে ডিবাগিং। বুঝেছো? কি বলে? ডিবাগিং বলে। বলবো এটা মূলত কিভাবে, এইটা জিনিসটা কিভাবে তারা কি করে আইডেন্টিফাই করে। ফর এক্সাম্পল এদিকে তাকাও, যে প্রিন্ট হ্যালো, এই যে ইনভাইটেড কমা দুইটা আছে। সো এটা মূলত একটা প্রোগ্রামিং এর একটা ভুল শব্দ, মানে এটা একটা ভুল। সো এটার মধ্যে কিন্তু একটা চিহ্ন না থাকা কি হয়েছে, এটা মূলত ভুল হয়ে গেছে। সো এটাকে কি করে, এটাকে আইডেন্টিফাই করে, বুঝেছো? এটা আইডেন্টিফাই করে কি এই জিনিসটা, মানে কি ডিবাগিং। সো এটাকে কি করে, এই প্রোগ্রামের ভাষাটাকে কি করে এইটা আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়াকে বলে মূলত কি বলে, ডিবাগিং বলে। সো এই যে ভুলটা হয়েছে কি, এখানে মূলত কি হতে হবে, এখানে মূলত এই যে এখানে একটা কমা আসবে, তারপরে কি এখানে একটা কমা আসবে, এটাই কিন্তু কারেক্ট, এটাই কারেক্ট। বাট পূর্বে যেটা ছিল সেটা ভুল ছিল। সো এই ভুলটাকে সংশোধন করে প্রক্রিয়া হলো রিভাইজ। আশা রাখি বুঝতে পেরেছো। তারপর কারেকশন যেটা আছে, কারেকশনটা কি, কারেকশনটা হলো সমাধান। কারেকশন মানে হলো সাধারণ একটা সমাধান, বাট এটা কিন্তু এই যে প্রোগ্রামিং এর কোনো ওয়ের মধ্যে পড়ে না। সো তাহলে এটা সঠিক উত্তর হবে ডিবাগিং। বুঝেছো? তারপরে চলে যাব আমরা এই যে এদিকে আসো, এখানে লেখা আছে যে নিচের কোনটি রিলেশন অপারেটর, রিলেশন অপারেটর নিচে কোনটি? এই যে যোগ, এই যে প্লাস আছে, যেটা আমরা বুঝি যে গণিত ভাষায় যোগ, বুঝেছো? সো এটা মূলত যোগ করে, এই প্লাসটা কি করে, এই প্লাসটা মূলত কি করে, এই প্লাসটা মূলত দুটো জিনিসকে একসাথে যোগ করে। ফর এক্সাম্পল এই যে এ প্লাস বি, এটা কি করে, এটা দুটো এ প্লাস বি যোগ করবে। বুঝেছো? এটা যোগের মূলত কাজ, এটা কিন্তু রিলেশন অপারেটরের মধ্যে পড়ে না, বা এটা কোনো রিলেশন অপারেটর না। এটাকে বলে কি, এটাকে বলে আর্থমেটিক অপারেটর। কি বলে? আর্থমেটিক অপারেটর। বুঝেছো? আর্থমেটিক অপারেটর কি, এই প্লাসটা মানে যোগ করাটা আর্থমেটিক অপারেটর। তারপরে আছে যে ইকুয়াল, ইকুয়াল মানে আমরা বুঝি যে যেটা বলি সমান সমান। বুঝেছো? ইকুয়াল ইকুয়াল, সো ইকুয়াল ইকুয়াল কি, ইকুয়াল ইকুয়াল মূলত হলো রিলেশন অপারেটর। ইকুয়াল ইকুয়াল কি, ইকুয়াল ইকুয়াল হলো রিলেশন অপারেটর। যেটা হলো রিলেশন অপারেটর বলবো আমি কি, বলবো আমি কি, এই যে রিলেশন অপারেটর যেটা হলো সেটা এই যে ইকুয়াল ইকুয়াল বি। সো এটাই মূলত কি, এটাই মূলত রিলেশন অপারেটর। বুঝেছো? সো এটা কি করে, এটা দুটি মান সমান কিনা, এই যে দুটি মান, এই যে এর মান আর কি বির মান, এই দুটার মান কি, এই দুটার মান সমান কিনা, এটা মূলত যাচাই করে, এটা মূলত যাচাই করে এই চিহ্ন দ্বারা। আন্ডারস্ট্যান্ড? তারপরে যে এন্ড আছে, এন্ড কি,
এন্ড হলো যে লজিক অপারেটর, এন্ড লজিক অপারেটর, ওর কি ওর হলো লজিক অপারেটর, বুঝেছো? ওর হলো লজিক, ওর হলো লজিক অপারেটর আর এন্ড হলো লজিক অপারেটর। সো লজিক অপারেটর হলো এভাবে যে এ যে এগুলো হলো সি এর কাজ, বুঝছো? সি এর ভাষার কাজ মানে প্রোগ্রামিং একটা ভাষার নাম। এই যে তোমার এ মানে তারপরে বি। সো এটা মূলত কি, এটা মূলত হলো যে লজিক অপারেটর, বুঝেছো? আর লজিক অপারেটর অন্য এই যে ওর যেটা আছে, সো সেটার কাজ কি, সেটার কাজ হলো এই যে সেটা এভাবে কাজ করে বি। সো এটাই হলো লজিক অপারেটর, বুঝেছো? এই দুটোই লজিক অপারেটর। যদি আসে যে ওয়ান লজিক অপারেটর ভি, সো এটা মূলত কোনটি, এই জিনিসটা মূলত কোনটি? সো এখানে আসছে ধরে নাও এই যে ও শব্দটা এখানে মূলত লেখা আছে। সো এখানে মূলত এই যে এ লজিক ভি নিচের কোনটি, এ মূলত বি নিচের কোন চিহ্ন মানে কোন প্রতীক দ্বারা এটা বোঝাচ্ছে। তারপরে বলবে এই যে এন্ড অথবা এই যে অর, এন্ড অথবা অর, এগুলো মূলত লজিক অপারেটর। আর এই যে এটা আছে এটা হলো গিয়ে আর্থমেটিক, আর্থমেটিক কি, আর্থমেটিক অপারেটর। তারপরে লেখা যায় যে ইকুয়াল, ইকুয়াল যেটা আছে সেটা হলো যে এই যে রিলেশন অপারেটর, বুঝেছো? সেটা কি করে, যে রিলেশন অপারেটর কি করে, যে দুটি মান সমান কিনা যাচাই করে এই চিহ্নটা। তো এটা সঠিক উত্তর হবে এই খ নম্বর। ফ্লো টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? ফ্লো টাইপ প্রোগ্রামে ফ্লো টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? 1 বাইট। 1 বাইট কি ফ্লো চাইটের জন্য প্রয়োজন? আমি বলবো আসলে না, কারণ সাধারণত ক্যারেক্টারের জন্য ব্যবহৃত হয়। এটা কিন্তু সাধারণ ক্যারেক্টারের জন্য কি করা হয়, 1 বাইটটা ব্যবহার করা হয়। কি করা হয়, 1 বাইট ব্যবহার করা হয়। তাহলে এটা হবে না, এবার 2 বাইট। 2 বাইট কি, 2 বাইট কিন্তু ফ্লোটের জন্য যথেষ্ট নয়। ফ্লোট চলকের জন্য কি, ফ্লোট চলকের মেমোরির জন্য কিন্তু এই 2 বাইটটা কি নয়, এই 2 বাইটটা খুবই যথেষ্ট নয়, এনাফ নয়, বুঝেছো? মানে আরো লাগবে এই 4 বাইট। 4 বাইট কিন্তু কি হয়, এই 4 বাইট কিন্তু ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে 4 বাইট জায়গা প্রয়োজন। কয়বার জায়গার প্রয়োজন? 4 বাইট জায়গার প্রয়োজন, বুঝেছো? এগুলা কি করে, ফ্লো টাইপ ডেটা টাইপ দশমিকের সংখ্যা কি করে, দশমিকের সংখ্যা মূলত নির্ণয় করে। তো এগুলো দেখা যাবে কিভাবে নির্ণয় করে। ফ্লোট এক্স এক্স ইকুয়াল 1 2 0 5। সো এই যে দশমিক আছে না, সো এটার মূলত কি করে, এটা মূলত এই যে তোমার যে ফ্লো টাইপ যে চলকটা আছে না, সো এটা মূলত কি করে, এটা মূলত এই যে দশমিকের কি করে, দশমিকের সংখ্যাটা কি করে, দশমিক সংখ্যাটা সংগ্রহ করে মানে সেভ করে, দশমিকের সংখ্যাটা কি করে, এইটা তারা সেভ করে, বুঝেছো? এই যে দশমিক আছে না, এই দশমিক আছে না, সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে আইপ্যাড যেটা সেটা কিন্তু ডাবলের জন্য কি হয়, এই আইপ্যাডটা কিন্তু প্রয়োজন, ডাবলের জন্য প্রয়োজন মানে দ্বিগুণের জন্য আইপ্যাডটা প্রয়োজন। 8 বাইটটা প্রয়োজন, তাহলে এটা সঠিক উত্তর হবে 4 বাইট। কি ফ্লো টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? 4 বাইট জায়গা প্রয়োজন, বুঝেছো? এই যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য, প্রোগ্রাম ফ্লোচার্ট কি করার জন্য, প্রক্রিয়াকরণ করার জন্য কি কোন প্রতীকটি ব্যবহৃত? বৃত্ত নাকি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র নাকি রম্বস? বৃত্ত কি, বৃত্ত মূলত যে কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়। বৃত্ত কি করা হয়, কানেক্টর হিসাবে ব্যবহৃত করে ফ্লোচার্ট এর এক অংশ অন্য অংশের সাথে যুক্ত করার জন্য মূলত বৃত্তটাকে ফ্লোচার্টে কি, ফ্লোচার্টে এক অংশ অন্য অংশের সাথে কি করার জন্য, যোগ করার জন্য মূলত এই যে বৃত্তটা ব্যবহৃত করা হয়, বুঝেছো? মূলত আজানে ব্রেক নিচ্ছি, সো একটু ওয়েট করো। ওকে, আমরা আজানে বিরতি নিয়েছিলাম, সো আবার প্রথম থেকে আমরা বুঝিয়ে দিই খাম্মা এত নড়াচড়া করার। সো এখানে দেখো যে 9 নম্বর, প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের জন্য কি কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রতীক রয়েছে অনেকগুলা, এগুলা হলো, একটি প্রতীক রয়েছে বৃত্ত, আরেকটি রয়েছে কি সামান্তরিক, আরেকটি রয়েছে আয়তক্ষেত্র, তারপরে রয়েছে রম্বস। মূলত কোন প্রতীকটা কি করা হয়, এই যে ফ্লোচার্টের জন্য, ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়, বুঝেছো? এই যে বৃত্তটা কি, বৃত্তটা হলো কি, বৃত্তটা মূলত এই যে
ফ্লোচার্টে কি করে, ফ্লোচার্টে কানেক্টর হিসাবে কাজ করে, ফ্লোচার্টে কি করে, কানেক্টর হিসেবে কাজ করে। ফ্লোচার্টে কি করে, এক অংশের সঙ্গে অন্য অংশে যোগ করার জন্য মূলত কাজ করে, মানে সংযোগ করার জন্য, বুঝেছো, মানে যুক্ত যেটাকে বলে, যুক্ত করার জন্য কাজ করে। তারপরে সামান্তরিক, সামান্তরিক বলতে বোঝা যায় এই যে তোমার ফ্লোচার্টে কি করে ইনপুট আউটপুট, আউটপুট বোঝায়, বুঝেছো। তারপরে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি করে, এই যে প্রোগ্রামিং ফ্লোচার্টে প্রোগ্রামিং ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহার করা হয়। কি করা হয়, এই আয়তক্ষেত্র প্রতীকটা কি করা হয়, ব্যবহার করা হয়। এটা মূলত প্রসেসিং আর ক্যালকুলেশন বুঝাতে, প্রসেসিং আর কি ক্যালকুলেশন মানে হিসাব বুঝাতে কি করা হয়, এই আয়তক্ষেত্রটা মূলত ব্যবহার করা হয়। আন্ডারস্ট্যান্ড? সো বলবেন কিভাবে এটা করা হয়, এই জিনিসটা কিভাবে করা হয়, এই জিনিসটা মূলত এভাবে করা হয়। ধরো এই যে তারপরে দেখা যায়, দেখেন ওগুলো দেখা যায়নি, ওগুলো এ বি, এ প্লাস বি, সো এগুলো বুঝেছো। সো এটাই মূলত কি, এটাই মূলত আয়তক্ষেত্রে কাজ করে, এইগুলো এই এঙ্গেল এই মতো আয়তক্ষেত্রে কাজ করে। এই যে তারপরে রম্বস, রম্বস কি, এই যে সামুদ্রিক হবে না, বৃত্ত হবে না, তো আমরা আয়তক্ষেত্র আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। সেই রম্বস, রম্বসটা মাথায় আসতে পারে না, রম্বসটা মূলত কি করে, এই যে প্রোগ্রামিং এর ফ্লোচার্ট প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতিটি ব্যবহৃত হয়, তাহলে প্রোগ্রামিং এর এটা যে রম্বসের এটা ব্যবহার আছে, যে মাথায় থাকবে যে রম্বসটা মূলত যে রম্বসটা মূলত কিন্তু এটার মতন হয়, এই যে আয়তক্ষেত্রের মতো হয়, বাট এটা কিন্তু একটু টেরা হয়ে যায়, ব্যাপারটা বুঝেছো। সো এটা মূলত কি করে, এটা মূলত ডিসিশন আর কি, সিদ্ধান্ত নিতে আর কি, এই যে কন্ডিশন মানে অবস্থা, ডিসিশন কি মানে সিদ্ধান্ত নিতে এবং অবস্থা বুঝাতে কিন্তু এই যে রম্বসটা কি করা হয়, প্রোগ্রামিং এর ও ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ হিসাবে ব্যবহৃত করা হয়। এই কি করা হয়, এই রম্বস চিহ্নটি ব্যবহৃত করা হয়। সো বলবেন কিভাবে, এটা হলো যে এই যে তোমার এ এ বি, সো এ বি চেয়ে ছোট না বড়, এটা একটা সিদ্ধান্ত বা এটা কন্ডিশন। সো যদি এ থেকে বি হয়, বি বড় হয়ে যায়, অথবা এ থেকে কি বি, বি থেকে এ ছোট হয়ে যায়, সো এটা মূলত এটা মূলত একটা কন্ডিশন অবস্থা বোঝায়, মানে এটা হলে কিন্তু একটা প্রোগ্রাম কি হয়ে যাবে, পুরোটা চেঞ্জ হয়ে যাবে, বুঝেছো, প্রোগ্রাম পুরোটা চেঞ্জ হয়ে যাবে। সো এই যে প্রোগ্রাম পুরোটা চেঞ্জ হয়ে যাবে প্লাস প্রোগ্রামে কিন্তু এলোমেলো হয়ে যাবে, সো এগুলো যে তোমার ডিসিশন প্লাস কন্ডিশন, সো এগুলা বুঝাতে কিন্তু আমাদের এই রম্বসটা ব্যবহৃত করা হয়, বাট এটা কিন্তু ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কিন্তু ব্যবহৃত করা হয় না। আন্ডারস্ট্যান্ড? সো এটা সঠিক উত্তর আয়তক্ষেত্র। এই যে দেখা যায় যে কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়, সি প্রোগ্রাম, যে এই যে সি কিন্তু একটা ভাষা, প্রোগ্রামিং এর একটা ভাষা, এই যে সি, সি কিন্তু প্রোগ্রামিং এর একটা ভাষা। সো এই যে কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় মানে অবশ্যকীয়, মানে মাস্ট সি প্রোগ্রামের জন্য এই ভাষাটা থাকবে, বুঝেছো। এখানে দেখা যায় যে প্রিন্ট এফ, প্রিন্ট এফ যেটা আছে এই যে এটা কিন্তু জিরো নয়, এই যে এটা কিন্তু জিরো নয়, ই আর আই এন টি এফ, তারপরে কি এই এভাবে চিহ্ন দেওয়া আছে, বুঝেছো, এটা ব্র্যাকেট দেওয়া আছে, বাট এটা কিন্তু জিরো নয়, স্লাইডের মধ্যে জিরো দেখাচ্ছে, বুঝেছো, সেটা জিরো নয়। সো প্রিন্ট এফ যেটা আছে সেটা কি, সেটা মূলত আউটপুট, আউটপুট বোঝাতে কি করা হয়, ব্যবহৃত হয়, মানে কম্পিউটার বাহির বোঝাতে ব্যবহৃত হয়, কম্পিউটার বাহির বোঝাতে ব্যবহৃত হয়। তো বলবেন ভাই কিভাবে কম্পিউটার বাহির বোঝাতে প্রোগ্রামিং এর এই যে সংখ্যাগুলো এই যে প্রিন্ট এফ ব্যবহার করা হয়, এই যে দেখাচ্ছি তোমাকে, তোমরা প্রিন্ট এফ লিখে দেই, প্রিন্ট এফ তারপরে কি, তারপরে এখানে মূলত কি, এই যে জিনিসটা এটা কিন্তু মূলত আউটপুট বোঝাচ্ছে না, এটা মূলত ইনপুট বোঝাচ্ছে, মানে ভিতরের চিহ্ন, বুঝেছো, ওগুলো কিন্তু ভিতরে আমি দুইটা ইনভার্টেড কমা দিয়েছি, সো জাস্ট এটা কিন্তু ভিতরে বোঝাচ্ছে। আউটপুট কি, আউটপুট বাহিরের জিনিসগুলো। সো বাইরের জিনিসগুলো কি, এই যে এই যে একটা কমা আর এই যে, সো এই জিনিসটা কি, ও যে এই যে কমা একটা দিলাম না, সো এই কমা আর এই জিনিসটা, সো এটাই মূলত কি, এটাই মূলত এই যে প্রিন্টএফ কি করে, এটাই মূলত এই যে প্রিন্টএফ এর কাজ হলো যে আউটপুট বোঝাতে, বুঝেছো, আউটপুটটা বোঝাতে, মানে এটা বোঝাতে কিন্তু প্রিন্টএফটা ব্যবহার করা হয় প্রোগ্রামিং এর জন্য, প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বুঝেছো। সো এটা কিন্তু হবে না, এখানে বুঝেছো যে কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য অবশ্যই কিন্তু প্রিন্টএফ কিন্তু নয়, এটার মূলত কাজ হলো এইটা, এই জিনিসটা, বুঝেছো। তারপর মেইন, মেইন কি, মেইন হলো যে প্রোগ্রামিং এর কি, প্রোগ্রামিং এর
এক্সক্লুশনে এখানে এক্সক্লুশন মানে এখান থেকে শুরু, এক্সক্লুশনটা কি হয় এই যে মেইন জায়গা থেকে কি হয়, এই প্রোগ্রামিং এক্সক্লুশনটা কি হয়, সি প্রোগ্রামিং এক্সক্লুশনটা এই মেইন জায়গা থেকে কি হয় শুরু হয়ে যায়। বুঝেছো ব্যাপারটা? সো এটা উদাহরণ কিন্তু অনেকটা লম্বা, জটিল, বুঝতে হলে একটু মাথা কাটাতে হবে। বুঝেছো? একটু মাথা কাটাতে হবে। এই যে এটার উদাহরণটা একটু কঠিন। এখানে দেখো এই যে প্রথমে সি দিলাম, মার্কারটা সি, তারপরে এর মধ্যে সি দেওয়া জানি সি দিলে আচ্ছা থাকুক, এটা মূলত হ্যাশট্যাগ একটা, তারপরে কি, তারপরে এই যে ইনক্লুড, ইনক্লুড, তারপরে এই যে কি এটা হলো মূলত, না এটা না, এটা গেট আসবে না, এটা লেস দেন দিব, দেখা যাবে না, দেখা যাবে, পুরো ঝামেলা। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক টেক করতে, তাহলে তো আমরা এই স্মার্ট বোর্ড কিনে ফেলতাম, তাহলে তো এত ঝামেলার দরকার নেই, তো বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, বুঝছো না? অনেক কষ্ট, অনেক কষ্ট, হাই কষ্ট রে। বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভিডিওগুলো, তাহলে তো আমরা এতদিনে স্মার্ট বোর্ডটা কিনে ফেলতাম। ইনক্লুড, এটা ইনক্লুড হ্যাশট্যাগের পূর্বে ইনক্লুড, তারপরে কি, তারপরে এই যে, এই যে চিহ্নটা, তারপরে কি স্টোরিও, টি টি ডি আই আই ও স্টোরিও, সো এই যে চিহ্নটাতে, সো এটা কি হয়, এটা কিন্তু এই যে মেইন জায়গা, মেইন যে জিনিসটা আছে, সো প্রোগ্রামিং মেইন প্রোগ্রামটা আছে, এক্সক্লুশনটা এই লাইনটা দ্বারা কি হয় স্টার্ট হয়, তারপরে কোন লাইনে যায়, তারপরে যায় এই যে ইন্টারমিডিয়েট ইন্টারপ্রেটিভ যেটা আছে সেটা হলো আই এন টি, খালি দেখা যায় আই এন টি, তারপরে মেইন, মেইন। সো এই জায়গায় কি হয়, এই জায়গায় প্রোগ্রামটা স্টার্ট হয়ে যায়, এই জায়গায় এসে কি হয়, প্রথম এটা কি হয়, এটা তোলার পরে কি হয় প্রোগ্রামটা ধীরে ধীরে স্টার্ট হয়, তারপরে কি হয় এই জিনিসটা তোলার পরে এই যে মেইন প্রোগ্রামে যে এক্সক্লুশনটা আছে সেটা কি করে, এটা মূলত শুরু হয়ে যায়। বুঝেছো? তারপরে কিন্তু এই যে লেখাগুলা উঠে যায়, এভাবে কিন্তু লেখা উঠে যায়। কম্পিউটারে কি হয় এই যে একটা বন্ধনী আছে, তারপরে কি, তারপরে আর একটা বন্ধনী আছে এখানে, এই যে এই যে বন্ধনী, প্রথম এই যে দ্বিতীয় বন্ধনী, মূলত এটা কিন্তু আমরা কি করেছি, এটা কিন্তু আমরা এই যে 10 ক্লাসে অঙ্কের মধ্যে পড়েছি এই বন্ধনীগুলা। সো এই বন্ধনীর মাঝখানে কিন্তু এই চিহ্নটা আছে, এই লেখাটা আছে রেটিও রেটিওয়ান জিরো। বুঝেছো? সো এভাবে কিন্তু এই প্রোগ্রামটা কি হয়, তাহলে বন্ধু এটার মতো নয়। বুঝেছো? এটার মতো কিন্তু আমি এই তলে দিয়ে দিচ্ছি, এটা এই পাশে নয়। বুঝেছো? এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এভাবে হয়, এই বন্ধনীগুলো এভাবে হয়। বুঝেছো? এটা কিন্তু এই যে মেইন এক্সপ্লোরেশন শুরু হতে হলে কিন্তু এই এই স্টেপ দ্বারা কি হয়, এই স্টেপ দ্বারা প্রোগ্রামটা এক্সপ্লোরেশন হয়, মানে শুরু হয়। বুঝেছো? তাহলে যে তারপরে কি ক্যাচ আছে, তারপরে কি স্ক্যান এফ, স্ক্যান এফ কিন্তু নয়, এই যে কোন ফাংশনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়, এই যে মেইন ফাংশনটা কি, মেইন ফাংশনটা হলো সি, সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়। ব্যাপারটা বুঝেছো? এই যে গ্যাচ, এটা কিন্তু কি করে, এটা কিবোর্ডে ক্যারেক্টার জন্য, এই যে খ্যাচ যেটা আছে, খ্যাচ যেটা আছে সেটা কিন্তু কিবোর্ডে ক্যারেক্টার যেগুলো আছে, সো এগুলোর জন্য কি করা হয়, এটা মূলত ব্যবহার করা হয়। তারপরে স্ক্রিন এফ যেটা আছে, স্ক্রিন এফ কি হয়, স্ক্রিন এফ হলো ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়, স্ক্রিন এফ কিন্তু ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে কি মেইন। এই যে এখানে আছে যে সি ভাষায় নতুন লাইন তৈরির জন্য ব্যাক ক্ল্যাশ ক্যারেক্টার কোনটি, ব্যাক ক্ল্যাশ ক্যারেক্টার কোনটি, কি সি ভাষায় নতুন প্রোগ্রামের জন্য ব্যাক ক্ল্যাশ ক্যারেক্টার কোনটি, এখানে আছে যে এই যে অ্যালার্ট, অ্যালার্ট বেল, অ্যালার্ট বেল, এটি মূলত কি, এটি মূলত এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা, এটা হলো মূলত এটা দুটোটাকে বুঝাতে কি, দুটো বুঝে অ্যালার্ট বেল, অ্যালার্ট বেল ক্যারেক্টার, অ্যালার্ট বেল ক্যারেক্টার, এটা মূলত অ্যালার্ট বেল ক্যারেক্টার। বুঝেছো? এটা কি, এটা মূলত অ্যালার্ট বেল ক্যারেক্টার।
সো এটা কি করে, এটা কিন্তু প্রোগ্রামের সময় যে বিপ শব্দ আছে, সো বিপ শব্দের সাউন্ড কি করে তৈরি করে, বিপ শব্দের সাউন্ড কি করে তৈরি করতে পারে, কি করতে পারে, বিপ শব্দের সাউন্ডটা কি করতে পারে, তৈরি করতে পারে এই চিহ্নটা। তারপরে যে বি, এই যে অ্যালার্ট বেল ক্যারেক্টার, বুঝেছো, এটা কি, এটা হলো অ্যালার্ট বেল ক্যারেক্টার, বা এটাকে বলে কি, এটাকে বলে এই যে ব্যাক শেপ, ব্যাক শেপ ক্যারেক্টার, বুঝেছো। সো এটা কি, এটা কিন্তু এই যে এক ধাপ পিছনে কম্পিউটারের যে ক্যারেক্টার গুলো আছে না, সো লাইন গুলো আছে না, সো এটা কিন্তু এক ধাপ পিছনে পিছনে যেতে ব্যবহৃত করা হয়, এই চিহ্নটা এক ধাপ পিছনে যেতে ব্যবহৃত করা হয়, বুঝেছো। তারপরে আছে কি, এটা কিন্তু এই যে কি সি ভাষায় নতুন লাইন তৈরির জন্য কি ব্যাক ব্যাক ক্যাশ ক্যারেক্টার কোনটি, মানে নতুন ভাষা কি, নতুন ভাষা তৈরির জন্য ব্যাক ক্যাশ ক্যারেক্টার মূলত কোনটি, এই যে বিটা আছে না, এটা কি করে, এটা কিন্তু এই যে পিছনে যাওয়ার জন্য কি হয়, ব্যবহৃত হয়, পিছনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, বুঝেছো। এটা এভাবে হবে, এই যে এ বি সি, ধরেন এ বি সি, তারপরে এই যে, তারপরে যে বি ডি, সো এটা মূলত এই যে চিহ্নটা দেওয়া আছে না, সো এটা মূলত এই যে থেকে এটা যাবে, মানে বিপরীতে চলে যাবে, মানে পিছনে চলে যাওয়ার জন্য এটা মূলত ব্যবহৃত করা হয়। তারপরে আছে এই যে ইন্ট, ইনি হলো নিউ নিউ লাইফ ক্যারেক্টার, এই যে এই চিহ্ন দ্বারা, এই চিহ্নের পরে কি আছে, এন আছে, সো এটা মূলত বোঝায় কি, এটা মূলত বোঝায় যে নিউ নিউ লাইফ ক্যারেক্টার, মানে পরবর্তী লাইনে যাওয়ার জন্য এই যে নিউ লাইন ক্যারেক্টারটিকে কি করা হয়, নিউ লাইন ক্যারেক্টারটা ব্যবহৃত করা হয়, নিউ লাইন ক্যারেক্টারটা কি করা হয়, ব্যবহৃত করা হয়। ধরেন এভাবে বুঝায়, এটা মূলত প্রিন্টএফ, তো প্রিন্টএফ মানে প্রিন্টএফ, তারপরে আছে যে এভাবে ধরো আর এ ওয়াই এ রায়হান, তারপরে কি, তারপরে তারপরে এই চিহ্নটা বসবে, তারপরে এন, তারপরে আহমেদ, আহমেদ, এই যে আহমেদ থেকে কি, এই যে রায়হান থেকে আহমেদে যাওয়ার জন্য কি করা হয়, এই চিহ্নটা ব্যবহৃত হয়, মানে এটা কি করে, এটা কিন্তু নতুন একটা লাইন তৈরি করে, সো নতুন লাইন তৈরির জন্য কিন্তু এটা ব্যবহৃত করা হয়, বুঝেছো না। আউটপুট, তারপরে আছে যে স্টপ ট্যাব স্পেস তৈরি করে, এই যে টি যেটা আছে সেটা কি করে, সেটা মূলত ট্যাব স্পেস তৈরি করে, বুঝেছো, সেটা কি করে, সেটা মূলত ট্যাব স্পেস তৈরি করে। তাহলে এটা সঠিক উত্তর হবে যে এইটা, যে নিউ লাইফ ক্যারেক্টার, নিউ লাইফ ক্যারেক্টার, বুঝেছো, যে নতুন, যে সি ভাষায় নতুন লাইন তৈরির জন্য ব্যাক স্প্ল্যাশ ক্যারেক্টার কোনটি, ব্যাক স্প্ল্যাশ ক্যারেক্টার হলো যে নিউ লাইফ ক্যারেক্টার, মানে এন যেটা আছে এন, এবার নম্বর দেখো, একটু 12 নম্বর কি হলো, যে সমপ্রকৃতির ডেটা সমবেশকে কি বলা হয়, সমপ্রকৃতির ডেটা মানে সমান ডেটা যেটা আছে সেটাকে সমপ্রকৃতির ডেটাই বলে মূলত। তো এটা সমাবেশকে কি বলে, যেখানে আছে যে স্ট্রাকচার, তারপরে আছে যে ফাংশন, তারপরে আছে যে এই যে লিক লিক ডলিস্ট, তারপরে দেখা যায় যে এরে, এরে মূলত কোনটি বলে, স্ট্রাকচার যেটা আছে সেটা কি, সেটা ভিন্ন ধরনের ডেটা ব্যাখ্যা করে, বুঝেছো, ভিন্ন ধরনের ডেটা হতে পারে। এটা এক্সাম্পল দিচ্ছি না, এটা এক্সাম্পল অনেক লম্বা, তো সেটা বুঝতে পারবে না, এটা বুঝাতে গেলে এগুলো চলে যাবে। তারপরে আছে কি, তারপরে আছে যে ফাংশন, ফাংশন কি করে, ফাংশন হলো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য কি করা হয়, ফাংশন তৈরি করে, কি করে ফাংশন একটা কোড তৈরি করে, সেটা হলো যে কোড ব্লক যেটা আছে সেটা কি করে, এই ফাংশনটা তৈরি করে, বাট এটা কিন্তু ডেটার সমাবেশকে কি করা হয় না, এই যে ফাংশন বলা হয় না, বুঝেছো। তারপরে যে লিঙ্ক কোড লিস্ট কিন্তু এই কাজ করে না, লিঙ্ক কোড লিস্ট কি করে না, এই কাজ করে না, সেটা কি করে, সেটা ডাইনামিক ডেটা স্ট্রাকচার, এটা বুঝেছো। তো সেটা এটা করে না, সেটা হলো গতিশীল, যেটা ডাইনামিক মানে কি গতিশীলের মতো, বুঝেছো, নোড ব্যবহারের জন্য এই লিঙ্ক কোড লিস্ট যেটা সেটা ব্যবহার করা হয়। সো এই যে এরে হলো যে সমপ্রকৃতি যেটা সমাবেশকে কি বলা হয়, এরে বলা হয়, সমপ্রকৃতি যেটা সমাবেশকে কি বলা হয়, এরে বলা হয়, বুঝেছো, মানে একই ধরনের ডেটা সমাবেশকে বলা হয় কি, এরে। এই যে এখন দেখো যে 13 নম্বর যেটা আছে, সেটা হলো যে হেডার ফাইল, হলো হেডার ফাইল মূলত কি, স্টুডিও এইচ কি হেডার ফাইল, ইয়েস, এই যে স্টুডিও এইচ হলো হেডার ফাইল, মানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটা হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল হলো স্টুডিও এইচ, তাহলে এটা সঠিক। তারপরে ম্যাথ কি, ম্যাথও কিন্তু এই যে হেডার ফাইলের জন্য, এই যে হেডার ফাইলের মধ্যে কিন্তু ম্যাথ যেটা আছে, ম্যাথ কিন্তু আছে এর মধ্যে, যেটা হলো কি গাণিতিক ফাংশনের জন্য ব্যবহৃত করা হয়, সেটা কিসের জন্য ব্যবহৃত করা, এটা গাণিতিক ফাংশনের জন্য ব্যবহৃত, সেটা হবে। তারপরে কি যে প্রিন্ট এফ কিন্তু আছে না, প্রিন্ট এফ কিন্তু না, সেটা কিন্তু
স্ট্যান্ডার্ড হেডার ফাইলে নেয়, কিন্তু সেটা কিন্তু স্ট্যান্ডার্ড হেডার ফাইলে নেয়, ফাংশন কিন্তু ফাংশন হেডার ফাইলও নয়, স্ট্যান্ডার্ড হেডার ফাইলও কিন্তু এটা নয়, বুঝেছো? তাহলে এটা সঠিক উত্তর হবে এই যে প্রথম দুইটা, যে ক আর খ, ক আর খ, মানে 1 2, মানে এটা ক। তারপরে চলে যাবো আমরা 14 নম্বরে। এই যে সি প্রোগ্রামের ভাষা লুপ, সি প্রোগ্রামের ভাষা কি? লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে, সি প্রোগ্রামের ভাষা লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো মূলত কি? এগুলো হচ্ছে যে ফর, তারপরে যে ডু ওয়াইল, তারপর এরই নয়, বুঝেছো? ফর, ফর যেটা আছে সেটা কিন্তু এই যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেটা কি করে? লুপ নিয়ন্ত্রণের উপায়, লুপ নিয়ন্ত্রণ করে, বুঝেছো? লুপ নিয়ন্ত্রণ করে। তারপরে ডুয়েল, ডুয়েল কি? ডুয়েল হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেটা, সেটাও কি করে? সেটাও মূলত এই যে তোমাদের উদাহরণ দিয়ে আমি বুঝাতাম, বাট এটার উদাহরণগুলো একটু লম্বা লম্বা, বুঝেছো? তো এই লম্বা লম্বা ওগুলা যদি তুমি বোঝানো যায় তাহলে কি হবে? তাহলে দেখবে আমি যে পূর্বে যেগুলো বুঝিয়ে এসেছি সেগুলো চলে যাবে, আবার যে তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় যেগুলো আছে সেগুলো ভুলে যাবে, বুঝেছো? তো এগুলো মূলত বোঝা লাগতো না, সেগুলো জাস্ট মুখস্থ করে ফেলে, বুঝেছো? মুখস্থ করে ফেলো। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? এই যে ফর, তারপরে ডুয়েল, বুঝেছো? এই দুইটা কি? এই দুইটা হলো লব, লব কি? লব কন্ট্রোল স্টেটমেন্ট, লব কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে এটা সঠিক উত্তর হবে এই যে খ। এই যে অবজেক্ট, অবজেক্ট রিয়াক্টেড ওরিয়েন্টেড, অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হলো, অবজেক্ট ওরিয়েন্টেড ভাষাটা মূলত কি? এই যে সি, সেটা মূলত কি? সেটা মূলত একটা প্রোগ্রামিং এর ভাষা, সি প্রোগ্রামিং এর ভাষা। তাহলে এটা সঠিক উত্তর হবে, এটা মূলত সঠিক উত্তর হবে নি? অবশ্যই হবে, এটা সঠিক উত্তর না, না এটা হবে না। কারণ কি? কারণ এটা মূলত একটা প্রোগ্রামিং এর ভাষা, এটা কি বলেছে? যে অবজেক্ট রিয়েক্টেড ভাষা, অবজেক্ট রিয়েক্টেড ভাষাটা মূলত কি? তো তাহলে এটা হবে নি, এটা হবে না, এটা হলো মূলত কি? এটা কম্পিউটারের একটা প্রোগ্রামিং এর ভাষা, বুঝেছো? তারপরে কি? সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস কি? সি প্লাস প্লাস অবজেক্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে কি? যেটাকে বলে ও ও পি, ও ও পি, বুঝেছো? সো এটা উদাহরণ হলো যে ক্লাস, সি এল এ ডাবল ক্লাস, তারপরে কি? ক্লাস, তারপরে অবজেক্ট, অবজেক্ট, তারপরে কি রয়েছে? যে এটা হচ্ছে ইন্টারট্রাইন্স, ইন্টারট্রাইন্স, এটা লিখবো না, এটা লেখা না, মুখে বলে ফেলছি। তাহলে হচ্ছে যে জাবা, জাবা যেটা আছে সেটা কি? সেটা জেমস গ্লোসলিং, জেমস গ্লোসলিং, বুঝেছো? সো সেটা কি করে? সেটা মূলত এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝেছো? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝেছো? সো এটা হলো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড এর ভাষা, বুঝেছো? জাভা। তাহলে এটা সঠিক উত্তর হবে সি প্লাস প্লাস আর জাভা, বুঝেছো? সো আশা রাখি এই যে প্রোগ্রামিং এর যে এমসিকিউ গুলো আছে সো সেগুলো বুঝেছো। সো যদি বুঝো না তাহলে ব্যাক মেরে আবার বুঝে আসবে, তারপরে কি? তারপরে তোমাদের যে